আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমাদেরকে জানিয়ে দেন। আমরা আজকে আমাদের লাইভ ক্লাসটি শুরু করব। তার আগে আমি একটু লিঙ্কটা দিয়ে নেই, একটু অপেক্ষা করেন। আমাদের আজকের ক্লাসে আমরা আমাদের বাংলা সেকেন্ড পেপার, যে বাংলা সেকেন্ড পেপারের আমরা একটা টপিক করার চেষ্টা করব। ওকে, সবাই একটু যুক্ত হতে থাকেন, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দেব, ঠিক আছে? এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, প্লাস শেয়ার করে দিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুদেরকে ক্লাসটা মেনশন এবং শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে? আপনাদের যে সকল স্টাডি গ্রুপ আছে সেখানে আপনারা চাইলে লিঙ্কটা দিয়ে আসতে পারেন। ওকে, ঠিক আছে, আমি একটু ক্লাস লিঙ্কটা দিয়ে আসি। ওকে, ঠিক আছে। আমি আমাদের আজকে ব্যাকরণিক শব্দ শ্রেণী এই টপিকটার উপরে আমরা আমাদের আজকে ক্লাসটা করব। সবাই একটু আমাকে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা এটা একটু আমাকে জানিয়ে দিবেন, আমি তাহলে আমাদের ক্লাসটা আজকের মতো শুরু করতে পারি। ওকে, ঠিক আছে। ওয়েট, গ্রুপ হয়ে গেছে অনেকগুলো, হ্যাঁ, গ্রুপ হয়ে গেছে অনেকগুলো, এই জন্য আর কি একটু টাইম লাগতেছে। ঠিক আছে, মোটামুটি পরিমাণে আমাদের এখানে জয়েন হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করতে পারি। হ্যাঁ, ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে, চলেন। ওকে, আচ্ছা, আমাকে একটু কমেন্ট বক্সে সবাই জানাবেন, হ্যাঁ, আপনারা কে কোন গ্রুপ থেকে আছেন, সায়েন্স, কমার্স, আর্টস, এই বিষয়টা একটু আমাকে জানাবেন যে কে কোন গ্রুপ থেকে আছেন। ওকে, ঠিক আছে, চলেন ক্লাস শুরু করা যাক। আমাদের অলরেডি আমরা অনেকেই যুক্ত হয়ে গেছে, যারা যুক্ত হয়েছে অবশ্যই 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 আমাকে একটু রেসপন্স দেন। হ্যাঁ, আমাদের এই ক্লাসে একটা রিয়াক্ট দিয়ে দেন যাতে আমি বুঝতে পারি আপনারা ক্লাস করতেছেন। ঠিক আছে, আসেন সবাই একটু কষ্ট করে একটা খাতা নেবেন, একটা কলম নেবেন, নিয়ে বসে পড়েন টেবিলে, ঠিক আছে? কেউ শুয়ে শুয়ে ক্লাস করার দরকার নাই, কেননা ক্লাসটা, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে পেইড ক্লাস ছিল বা কোর্স ছিল, সেখানে আমরা বলেছিলাম বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র একসাথে পড়াবো, এবং সেই কোর্সেরই আজকের ফার্স্ট ক্লাস আমরা হচ্ছে আপনাদেরকে ফ্রি করে দিয়েছি। অর্থাৎ আপনারা জানেন আন্দোলনের পরে আমরা নতুন করে আমাদের ব্যাচটা শুরু করতে যাচ্ছিলাম, এবং সেই ফার্স্ট ক্লাসটি আপনাদের সবার মতামত অনুযায়ী আপনারা চেয়েছিলেন যেন ফ্রি করে দেওয়া হোক, সেই অনুযায়ী আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসটি ফ্রি করে দিচ্ছি, ঠিক আছে? পরবর্তী যে সকল ক্লাস হবে সবগুলো আমাদের কোর্সের ক্লাস হবে, এবং আমাদের কোর্স ফিও একদম কম, 105 টাকা। আপনারা বাড়ি থেকে বের হলে পরে একটা রিক্সা ভাড়া দিতে, একদিনের রিক্সা ভাড়া দিতে 105 টাকা চলে যায়। তো আমাদের ঠিক একদিনের আপনাদের যে রিক্সা ভাড়া, সেই রিক্সা ভাড়াই আমরা নিচ্ছি, এবং এই একটা রিক্সা ভাড়া অর্থাৎ 105 টাকা দিয়ে আমরা কি করতেছি, আমাদের ফুল কোর্স শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বাংলা ফার্স্ট এবং সেকেন্ড ফুল কোর্স শেষ হয়ে যাবে। তো আসেন, আমাদের সবাই একটু খাতায় লিখবেন যে আমাদের আজকের টপিকটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী, ঠিক আছে? এই টপিকের উপরে আমরা আজকে ক্লাস করব। যেটা আপনারা ইংলিশে পড়ে আসেন হচ্ছে পার্টস অফ স্পিচ, সেটাই আমাদের বাংলায় হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। ওকে, অনেকে সায়েন্স আছে, অনেকে কমার্স আছে, অনেকে আর্টস আছে, আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছে। গুড, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন সেটাও জানিয়ে দেন। ওকে, তো যারা সায়েন্স, কমার্স, আর্টস আছেন প্রত্যেকেরই বাংলা, ইংলিশ এবং আইসিটি আছে। হ্যাঁ, তো প্রত্যেকেই এই তিনটা সাবজেক্টকে একটু গুরুত্ব দিবেন, পাশাপাশি আপনাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেটাকেও গুরুত্ব দিতে হবে অবশ্যই। হ্যাঁ, কিন্তু অনেকে দেখা যায় যে গ্রুপ সাবজেক্টকে বেশি গুরুত্ব দিতে গিয়ে বাংলা, ইংলিশ, আইসিটিকে অবহেলা করে, এবং এই তিনটি সাবজেক্টেই সবচেয়ে বেশি খারাপ করে, ঠিক আছে? এবং আমি যেটা বলি যে আমার যেটা কথা, যে আপনাদেরকে বাংলা, ইংলিশ, আইসিটি হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, খুব প্র্যাকটিস করতে হবে। অনেকে দেখা যায় যে হ্যাঁ পরে ঠিক আছে, কিন্তু খাতায় লিখতে চায় না, যার কারণে
পরীক্ষার হলে গিয়েও সে লিখতে পারে না। আমার কথা, আপনি একটু চিন্তা করেন তো ভাইয়া, এসএসসিতে থাকতে কয়টা রচনা বাসায় বসে লিখছিলেন? আমার মনে হয় না এখানে 2-3 জন ব্যতীত বা 10 জন ব্যতীত কেউ কখনো বাসায় বসে নিজ ইচ্ছায় কয়েকটি রচনা বাসায় বসে লিখছে বা প্র্যাকটিস করছে, তাই না? তো এই জিনিসগুলা রচনা যদি আপনি এখন থেকে বাসায় বসে প্র্যাকটিস না করেন, পরীক্ষার হলে গিয়ে বাঁধবেন অবশ্যই। কেননা রচনায় মার্ক আছে 20 মার্ক, 20 মার্ক রচনায় আছে। তার মানে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাই না? সব কিছুর জন্য প্র্যাকটিসের প্রয়োজন। শুধুমাত্র পড়ে যাবো, যাই পরীক্ষার হলে লিখবো, তখন কিন্তু আপনার হাত চলবে না। তাই আপনাকে হাত চালু করার জন্য অবশ্যই অবশ্যই বাসায় বসে লিখতে হবে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি জিনিসটা বুঝাবো, আপনারা একটু আমার সাথে সাথে তুলে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ব্যাকরণিক শব্দশ্রেণী এইটা কাকে বলে সেটা আমাদের আগে জানা দরকার, তাই না? ব্যাকরণিক শব্দশ্রেণী এইটা কাকে বলে সেটা আমাদের আগে জানা দরকার। এই যে টপিকটা পড়বো তার সংজ্ঞা যদি না জানি তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। তাহলে সংজ্ঞাটা আমাকে আগে জানতে হবে। তাহলে ব্যাকরণিক শব্দশ্রেণীর সংজ্ঞাটা কি ভাইয়া? ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে। কি ভাইয়া? ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার, কি ভাইয়া? ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে তাকে বলা হয় ব্যাকরণিক শব্দশ্রেণী। আমি আবারও বলছি, ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে, ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে যে কয়ভাবে বিভক্ত করা হয়েছে তাকে বলা হয় হচ্ছে আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী, ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করেন ভাইয়া। এখন ভাইয়া বিষয় হচ্ছে, ভাইয়া কয় ভাগে ভাগ করছে? আমি কি জানি নাকি কয় ভাগে ভাগ করছে? আপনি আমারে পড়াবেন, বলে দেন কয় ভাগে ভাগ করছে। তো যদি কারো সংজ্ঞা না লেখা হয়ে থাকে আমি আরেকবার একটু বলে দিচ্ছি সুন্দরভাবে। ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে তাকে বলা হয় ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখন বিষয় হচ্ছে যে ব্যাকরণিক শব্দশ্রেণী কয় প্রকারের, তাইলে ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকারের এটা আমাকে জানতে হবে এবং এর সংজ্ঞাটাও জানতে হবে। কেন জানেন? কেননা আপনাদের পরীক্ষার হলে 2 ধরনের কোশ্চেন হয়, একটা হয় সাবজেক্টিভ আর একটা হয় অবজেক্টিভ। অর্থাৎ সাবজেক্টিভ মানে আপনাদের সংজ্ঞা এবং হচ্ছে এর যে উদাহরণগুলো আছে বা এর উদাহরণের যে বিশ্লেষণগুলো আছে প্রত্যেকটা জিনিস আপনাদের খাতায় লিখতে হতে পারে। অথবা আপনার যে অবজেক্টিভ যে টাইপটা আছে সেখানে দেখা যায় যে চিহ্নিত করতে বলে, হ্যাঁ চিহ্নিত করতে বলে, ব্যাকরণিক শব্দশ্রেণী চিহ্নিত করো, হ্যাঁ চিহ্নিত করো। অর্থাৎ ধরেন আমি বললাম এই যে কথাটা বললাম, আমি বললাম, এই আমি জিনিসটা কি সেটা আমাকে উল্লেখ করতে বলতে পারে যে এই আমির ব্যাকরণিক শব্দশ্রেণী কোনটা সেটা আমাকে লিখতে হতে পারে। তারপর আমি বললাম যে আস্তে চলো, সেখানে আমাকে আস্তের নিচে দাগ দিয়ে বলতে পারে আস্তে জিনিসটা কি, ঠিক আছে? তো এরকমের অবজেক্টিভ কিছু টাইপ আমাদের আসতে পারে। আরেকটা আসে হচ্ছে সংজ্ঞার টাইপ, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা টাইপ একটু দেখানোর চেষ্টা করব। যেহেতু আমাদের আজকে বলা যায় যে বাংলা সেকেন্ড পেপারের ফার্স্ট ক্লাস, তো আমরা আস্তে আস্তে বিষয়টা বুঝে যাব। এবং আমাদের কোর্সে যারা থাকে, আমার ফার্স্ট ক্লাসটা এমন হয় যে আমি ফার্স্টে হচ্ছে আগে সিলেবাসটা বুঝিয়ে নিই, এরপর আমাদের ক্লাসটা শুরু করি। যেহেতু এটা আমাদের ফ্রি ক্লাস সেহেতু আমরা পরের দিন যে কোর্সের ক্লাসটা থাকবে সেখানে আমাদের সিলেবাসটা বুঝিয়ে নেব, এরপর আমাদের ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, ব্যাকরণিক শব্দশ্রেণী এটা হচ্ছে মোট 8 প্রকারের। কয় প্রকারের ভাইয়া? 8 প্রকার। এখন কি কি সেটা আপনাকে একদম মুখস্থ রাখতে হবে, সেটা একদম আপনাকে মুখস্থ রাখতে হবে, কোনোভাবেই এই জিনিসটা ভোলা যাবে না। ধরেন আপনার নাম ভুলে গেছেন, স্মৃতিশক্তি হারায় গেছে, তবুও এই জিনিসটা ভোলা যাবে না। ঠিক আছে? তাহলে 8 প্রকারের কি কি ভাইয়া? ফার্স্টে দেখেন বিশেষ্য, বিশেষ্য, ঠিক আছে? 2 নম্বরে লেখেন সর্বনাম, 3 নম্বরে লেখেন বিশেষণ, 4 নম্বরে লেখেন ক্রিয়া, 5 নম্বরে লেখেন ক্রিয়া বিশেষণ, 6 নম্বরে লেখেন অনুসর্গ, 7 নম্বরে লেখেন যোজক, 8 নম্বরে লেখেন আবেগ শব্দ। এই মোট 8 প্রকার আমাকে অবশ্যই একদম মুখস্থ রাখতে হবে। যেমন ধরেন ইংলিশ করতে গেলে, হ্যাঁ ইংলিশ যখন আপনারা পড়াশোনা করেন, আমার সাথে একমত কিনা জানি না, একমত হলে একমত বলবেন, ঠিক আছে? বা সহমত জানাবেন। ইংলিশ পড়তে গেলে আপনাকে কিছু বেসিক জানতে হয়, যেমন পার্টস অফ স্পিচ, টেন্স,
এই টাইপের কিছু বেসিক আছে, আছে না? এই যে পার্টস অফ স্পিচ, টেন্স, এই টাইপের যে আমাদের জেন্ডার, তারপর এই টাইপের যে বেসিকগুলো আছে, এই বেসিকগুলো না জানলে কিন্তু আপনি ইংলিশে ভালো করতে পারবেন না, বা ইংলিশ গ্রামারের মূল গঠনটাই আপনার জানা হলো না। ফলে গ্রামারের যে ভেতরকার বিষয়, সেই বিষয়গুলো আপনি ধরতে পারবেন না। যেমন বেসিকে দুর্বল থাকলে ইংলিশ পারবেন না, ঠিক সেম ভাবে বাংলার যদি এই বেসিক না পারেন, তাহলে বাংলাটাও আপনার বোঝার জন্য কি খুবই কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা ইয়েতেই আমাদের বাংলার সিলেবাসে হচ্ছে দেখা গেছে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী এই বেসিকটা আছে, কিন্তু ইংলিশের সিলেবাসে আবার দেখা যায় যে পার্টস অফ স্পিচ এই জিনিসটা আলাদা করে নেই, টেন্স এই বেসিকটা আলাদা করে নেই, অর্থাৎ ওইটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, কিন্তু ওইটা শিখেই কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে যে সকল টপিক আছে সেই টপিকগুলো শিখতে হয়। তাইলে অবশ্যই আপনাকে আগে বেসিক জিনিসটা শিখতে হবে। এখন আপনি আমার বলতে পারেন ভাই এগুলো তো ক্লাস 9-10 থেকে শিখে আসতেছি, হয়তো আপনারা অনেকে শিখে আসছেন, অনেকে ফাঁকি দিয়ে আসছে। যারা ফাঁকি দিয়ে আসছে তাদের কি হবে? তাই তাদেরও তো আমাদের আবার বেসিক থেকেই শুরু করতে হবে, তাই না? বেসিক না শিখলে কিন্তু টপিক পারা যায় না। ঠিক সেম ভাবে বাংলার ক্ষেত্রেও আপনি যদি এই বেসিক না পারেন, আপনি ভেতরকার জিনিসগুলো বুঝতে পারবেন না। যখন আমি বিশেষ্য কথা বলবো, বিশেষ্য জিনিসটা বুঝতে পারবেন না। যখন আপনি আপনাকে আমি বিশেষণ কথাটা বলবো, তখন আপনি এই বিশেষণ কথাটা বুঝতে পারবেন না, তাই না? আচ্ছা, তাহলে আপনাকে যদি আমি বোঝাতে চাই, তাহলে আপনাকে অবশ্যই বিশেষ্য জিনিসটা কি সেটা সম্পর্কে ধারণা রাখতে হবে, সর্বনাম জিনিসটা কি সেটা সম্পর্কে ধারণা রাখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা রাখার যে বিষয়টা, সেটা আপনাদের সিলেবাসের মধ্যে আছে। ঠিক আছে? ইংলিশে যেহেতু নাই, ইংলিশে আমরা ইংলিশ যে কোর্স আছে আমাদের, যেটা 500 টাকার কোর্স, ফার্স্ট সেকেন্ড মিলে, সেই কোর্সে আমরা কি করব, ফার্স্টে আমরা ফার্স্ট পেপার শুরু করব অবশ্যই, তার সাথে সাথে কিছু বেসিক জিনিস শুরু করব, যেমন পার্টস অফ স্পিচ, টেন্স, এই টাইপের জিনিসগুলো পড়াবো। এরপরে দেখা যাবে যে হচ্ছে ফার্স্ট পেপার প্রায় শেষের দিকে চলে আসবে, ওই জিনিসগুলো পড়াতে পড়াতে সেকেন্ড পেপার আমরা শুরু করে দিব। বুঝতে পারছি? তার মানে আমরা একটা ধাপে যাবো এখানে। হ্যাঁ, এখানেও ঠিক সেম, এখানেও আমাদের এই ব্যাকরণিক শব্দ শ্রেণী কিন্তু আমাদের ফার্স্ট টপিক না, কিন্তু এই যে জিনিসগুলো যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি ব্যাকরণের যে টপিকের মধ্যে যাব, যখন অনুসর্গ কথা ইউজ করব তখন আপনি বুঝবেন না, আমি যখন বিশেষ্য কথা ইউজ করব তখন আপনি বুঝবেন না। কিছু পার্সন বুঝবে যারা হচ্ছে আগে পড়াশোনা করছে, কিন্তু যারা করে নাই তারা কি করবে? সেই জন্যই আমরা টপিক ওয়াইজ বুঝে শুনে কি নিয়ে আসছি, টপিকটা নিয়ে আসছে। আচ্ছা, খেয়াল করেন এবার বিশেষ্য কি, সর্বনাম কি, বিশেষণ কি, প্রত্যেকটা সম্পর্কে আলোচনা হবে। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে আসেন একটু বিশেষ্য নিয়ে আলোচনা করি। বিশেষ্য নিয়ে আলোচনা করি। আপনারা খাতায় লিখবেন, আমি খাতায় লিখবো না, ঠিক আছে? বিশেষ্য কাকে বলে? বিশেষ্য কাকে বলে? এখন আপনি বলতে পারেন ভাইয়া যে কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। ইংলিশে যেটাকে আমরা নাউন বলি, বাংলায় সেটাকে কি বলি? বিশেষ্য বলি। এই বিশেষ্য কাকে বলে? যে কোনো কিছুর নামকে নাউন বলে, তার মানে যে কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। হ্যাঁ, এই সংজ্ঞা দিলে হবে, কোনো সমস্যা নাই। এখন ওকে, ঠিক আছে, গুড। আচ্ছা, এখন আমরা চাইলে কিন্তু উল্লেখ করে দিতে পারি না? উল্লেখ করে দিতে পারি যে জাতির নাম নাকি ব্যক্তির নাম নাকি সমষ্টির নাম, সবকিছু কিন্তু আমরা উল্লেখ করে দিতে পারি। তো আমরা চাইলে কিছু জিনিস উল্লেখ করে দিতে পারি, আর যদি চান যে এটাই লিখে দেওয়া যে কোনো কিছু নামকে হচ্ছে বিশেষ্য বলে, হবে, সমস্যা নাই, আপনার মার্ক কাটবে না। ঠিক আছে, মার্ক কাটবে না, এখানে মার্ক কাটার সুযোগ নাই। কিন্তু কিছু ঘাটতেরা দেখবেন হচ্ছে আমাদের বয়স্ক লোকেরা থাকতে পারে, যে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, কয়েকটা নাম বলো তো। তখন আপনি হচ্ছে আপনার নাম বলা শুরু করলেন, দেশের নাম বলা শুরু করলেন। এরপর আপনাকে জিজ্ঞেস করা শুরু করবে, ভাই থালা, বলবে থালা এটা কি বিশেষ্য নাকি বিশেষণ নাকি সর্বনাম? তখন আপনার মনের মধ্যে চিন্তায় পড়ে যাইতে হবে, এই থালা জিনিসটা আজীবন থালায় ভাত খাইয়ে আসছি, হ্যাঁ, থালায় আজীবন ধরে ভাত খাইয়ে আসছি, কিন্তু থালা জিনিসটা কি সেটা তো আমার মাথায় নাই। আমি তো যে কোনো কিছুর নামকে বিশেষ্য বলে সারা জীবন আমার নাম লিখছি, রফিকের নাম লিখছি, আর কি করছি, দেশের নাম লিখে দিয়ে আসছি, তাই না? থালা জিনিসটা কি সেটা তো আমার মাথায় নাই। থালাও তো একটা বিশেষ্য। ঠিক আছে, তো আপনাকে যদি জানতে হয় একটু বিস্তারিত জানবেন, হ্যাঁ, যে কি কি আছে আসলে বিশেষ্যের মধ্যে, কি কি আছে। যে কোনো কিছুর নাম মানে সব কিছুর নাম হবে, সেটা হোক ব্যক্তি, সেটা হোক বস্তু, সেটা হোক জাতি, সেটা হোক সমষ্টি, যে কোনো কিছু মানে যে কোনো কিছু, সব কিছুর নামকে কি বলবে? আমাদের বিশেষ্য বলা হবে। ঠিক আছে, কি বলা হবে? বিশেষ্য বলা হবে। ওকে, এবার আমাকে একটু বলবেন যে ভাইয়া, ওকে, ঠিক আছে, এবার খেয়াল করেন, আমাদের এরপরে বললো যে সর্বনাম কাকে বলে ভাইয়া? সর্বনাম কাকে বলে?
বিশেষের কিন্তু আবার শ্রেণী বিভাগ আছে, বা বিশেষের কিন্তু আমাদের আরো প্রকারভেদ আমরা পড়বো, ঠিক আছে? তো সেটা আমরা সামনে পড়বো। এবং এই ধরনের প্রশ্ন হয় যে বিশেষ্য কাকে বলে এবং বিশেষের শ্রেণী বিভাগগুলো উল্লেখ করো, অর্থাৎ এটা আবার এভাবে বলে যে বিশেষের শ্রেণী বিভাগগুলো উদাহরণ সহ উল্লেখ করো। তার মানে সেখানে আমাদের বিশেষের শ্রেণী বিভাগগুলোর আবার সংজ্ঞা দিতে হয়, সেইগুলোর আবার উদাহরণ লিখতে হয়। তার মানে অনেকটা প্যারার বিষয়, তাই না? সব কিছু আমাদেরকে জানতে হবে যদি আপনারা এই টাইপটা দিতে চান, অর্থাৎ সংজ্ঞার টাইপটা দিতে চান, ঠিক আছে? এবং যদি নাও দিতে চান তারপরে আপনাকে পড়তে হবে কেন, সামনে অ্যাডমিশন আছে। তো অ্যাডমিশন লেভেলে যদি কোথাও কাজে লাগে তখন কি করবেন, সেজন্য আপনাকে সব কিছু জানতে হবে। এবার আসেন সর্বনাম। সর্বনাম জিনিসটা কি ভাইয়া? সর্বনাম জিনিসটা হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, তাই না? নামের পরিবর্তে যেটাকে ব্যবহার করা হয়। আমরা ইংলিশে যেটাকে প্রোনাউন বলি সেটাই বাংলায় কি ভাইয়া? সেটাই বাংলায় হচ্ছে সর্বনাম, তাই না? কি নাম? সর্বনাম। সর্বনাম, হ্যাঁ, সর্বনাম। তার মানে নাউনের পরিবর্তে, নামের পরিবর্তে যেটাকে ব্যবহার করা হবে সেটাই হচ্ছে আমাদের কি? সর্বনাম। এখন একটু খেয়াল করেন, তাহলে নাউনের পরিবর্তে কি ব্যবহার করা হয়? যেমন দেখেন, আপনার সাথে যদি আমার দেখা হয়, আপনার সাথে যদি আমার দেখা হয়, আমি কি বলবো? তুমি করে কথা বলবো, তাই না? বা ফার্স্টে আপনার নাম জেনে নিব, বলবেন যে আমার নামে এটা, তারপর আমি তুমি করে কথা বলা শুরু করব, যে কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, বা তুমি কোথা থেকে এসেছো, এই ধরনের কথা বলবো, তুমি করে কথা বলবো। এরপরে কিন্তু আমি আর নাম ধরে ডাকবো না, একবার নাম জিজ্ঞেস করে নিব, এরপরে তুমি করে কথা বলা শুরু করব, তাই না? বা আপনি করে কথা বলা শুরু করব। এই যে তুমি, আপনি, আমি, তোমাদের, এই যে জিনিসগুলো আছে আমাদের মধ্যে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সর্বনাম। অর্থাৎ আমরা নামের পরিবর্তে যেটাকে ব্যবহার করি। অর্থাৎ ফার্স্টে আপনি আপনার পরিচয় দিলেন যে আমি এই, আমার নাম, আপনার নামটা বললেন, এরপরে কিন্তু আমি আপনার সাথে আপনার নাম ধরে ডাকবো না, যে এই রাফি এটা করো, এই রাফি, প্রত্যেক লাইনে কি আমি রাফি রাফি করবো না। তার মানে রাফি কিন্তু প্রত্যেক লাইনে আমি ইউজ করতে পারবো না। তাহলে আমি কি বলবো? ওই রাফির বদলে তুমি কথাটা নিয়ে আসবো, অথবা আপনি কথাটা নিয়ে আসবো। এই ধরনের যে এই যে নামের পরিবর্তে যে জিনিসটাকে আমি নিয়ে আসতেছি, এটাই হচ্ছে আমাদের সর্বনাম। এটা কি ভাইয়া? এটাই হচ্ছে আমাদের সর্বনাম। ওকে, তাহলে বিশেষ্য গেল ভাইয়া, সর্বনাম গেল। তাহলে ভাইয়া বিশেষ্যের মধ্যে কি কি হইতে পারে? যে কোনো কিছু হইতে পারে বলছি আমি, তাই না? যে আপনার নামও হইতে পারে, রফিক হইতে পারে, হ্যাঁ। এই বিশেষ্য নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে, মানে এর বিস্তারিত আলোচনা করবো, এর শ্রেণী বিভাগগুলো পড়বো, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের বই হইতে পারে, থালা হইতে পারে, হ্যাঁ, এই ধরনের কিছু কথা বলছি। সর্বনাম কি ভাইয়া? আমি, তুমি, এই টাইপের জিনিস, তোমরা, তোমাদের, হ্যাঁ, নামের পরিবর্তে। এরপরে বিশেষণ। বিশেষণ জিনিসটা একটু খেয়াল করেন। বিশেষণ জিনিসটা কি ভাইয়া? যেটা এখানে একটা বিষয় আছে, হ্যাঁ, একটু মাথার মধ্যে ঢোকাবেন। বিশেষণ জিনিসটা কি? খাতায় লিখে নিতে পারেন। বিশেষণ জিনিসটা হচ্ছে যে বিশেষ্য, যে পদ বিশেষ্য ও সর্বনামকে, যে পদ বিশেষ্য ও সর্বনামকে বিশেষিত করে। কি করে ভাইয়া? বিশেষিত করে। এই বিশেষিত করা মানে কি ভাইয়া? বিশেষিত করা মানে কি? দেখেন, আমি কিন্তু একটা কঠিন ওয়ার্ড ইউজ করছি, আপনার কাছে কঠিন মনে হতে পারে। ইংলিশে যেটাকে বলা হয় মডিফাই করে। ইংলিশে যারা সেকেন্ড পেপার পড়া শুরু করছেন তাদের একটা টপিকই আছে মডিফায়ার, সেখানে আমরা এই মডিফাই করা জিনিসটা শিখাবো। এবং আপনারা এই যে মডিফাই করাটাকেই বলা হয় এখানে বিশেষিত করা। কি করা? বিশেষিত করা। এখন এই বিশেষিত করা জিনিসটা কি? মানে সর্বনাম ও এই যে আমাদের বিশেষ্য আছে, এই দুইটা সম্পর্কে তার গুণ বা আমাদের হচ্ছে, আচ্ছা ভাই এইখানে কেউ মানে অন্য কোনো কিছু কমেন্ট করবেন না, হ্যাঁ। ক্লাসের ভেতরে, ক্লাসের বিষয় ব্যতীত অন্য কোনো কিছু কমেন্ট করবেন না, ঠিক আছে? আপনি ক্লাসে আছেন মানে এমন একটা পরিস্থিতি রাখবেন যেন আসল ক্লাসরুমে আছেন, ঠিক আছে? আসল ক্লাসরুমে থাকলে স্যারের সামনে যেমন কথা বলতে পারেন না, ঠিক সেমভাবে ক্লাসে মনোযোগ দিবেন। অযথা কমেন্ট করে নিজের নলেজটাকে নষ্ট করবেন না। কেননা অযথা যদি কমেন্ট করেন, আপনি জিনিসটা বুঝতেছেন না, ক্লাসও করতেছেন না, কিন্তু বাসায় দেখাচ্ছেন যে না আমি বসে বসে ক্লাস করতেছি। এই জিনিসটা দরকার নাই, ঠিক আছে? আপনি ক্লাস করবেন, ক্লাসের মতো করে করেন, হ্যাঁ। শিখবেন, শেখার মতো করে শেখেন, ঠিক আছে? বুঝতে পারছি? শিখবেন, শেখার মতো করে শিখবেন। ওকে, ঠিক আছে। ওকে, গুড। এবার আসেন, এবার খেয়াল করেন কি বলতেছিলাম ভাইয়া? বিশেষণ। আচ্ছা, খেয়াল করেন বিশেষণটা কি? বিশেষ্য, সর্বনাম। এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস দোষ, গুণ, অবস্থা, এই যে বিষয়গুলা, হ্যাঁ, এই বিষয়গুলা প্রকাশ করাকে কি বলি আমরা? বিশেষণ বলি না? যেটাকে ইংলিশে কি বলি? অ্যাডজেক্টিভ বলি। কি বলি ইংলিশে? অ্যাডজেক্টিভ বলি। এখন এই যে
দোষ গুণ অবস্থা, এই যে দোষ গুণ অবস্থা প্রকাশ করা, এই প্রত্যেকটাকে একসাথে আমার বলা হচ্ছে বিশেষিত করা। বিশেষিত করা, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমি সারা জীবনে একটাই উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি আমি একজন ভালো ছেলে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। এবারে খেয়াল করেন, এই যে লাইনটা লিখছি, এইখানে বলেন তো ভাইয়া ছেলেটা কি, ছেলে জিনিসটা কি? এখন আপনাদের মাথার মধ্যে এখন ঘুরপাক খাবে ছেলে জিনিসটা কি। বলেন ছেলে জিনিসটা কি, দেখি কে আনসার করতে পারেন। বলেন, এই তিনটার মধ্যে আছে বিশেষ্য, সর্বনাম, নয় বিশেষণ, তিনটা জিনিসের মধ্যে আছে। সবাই আনসার করেন। ভুল যাবে কোনো সমস্যা নেই, যে ভুল করবে তাকে আমার পক্ষ থেকে অগ্রিম ধন্যবাদ, আর যে সঠিক করবে তাকে আমার পক্ষ থেকে আরো অগ্রিম ধন্যবাদ। ঠিক আছে, ভুল করেন সমস্যা নেই, আমি তো ভুল করার জন্য জানতে চাইছি। হ্যাঁ, ওকে। মাহিন বলছে বিশেষ্য, আচ্ছা। মানব বলছে নাউন, ওকে। তামজি ইসলাম বলছে বিশেষ্য, তাদেরটা কি ঠিক আছে? ওকে। মুমিনুল বলছে হচ্ছে কি বিশেষণ, আচ্ছা। জান্নাত মিতু বলছে বিশেষ্য, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা। লিখন সালাম দিছে, ওকে। এরপর স্বর্ণা ইসলাম সারা বলছে বিশেষ্য, ওকে, ঠিক আছে। আকাশ বলল সর্বনাম, ঠিক আছে। এরপরে আর কেউ? ঠিক আছে, ওকে। ইংলিশ পড়েছেন, বাট বাংলা সেভাবে পড়া হয়নি। হ্যাঁ, ওই তানজিন না তাজিন, যাই হোক, ও বলছে বিশেষ্য, আচ্ছা ঠিক আছে। অনেকে আমাদের অ্যান্সার দিল অনেক রকমের, ঠিক আছে। তো কেউ বলছে বিশেষ্য, কেউ বলছে সর্বনাম, কেউ বলছে বিশেষণ, 3 রকমের অ্যান্সারই আমরা পেয়েছি। আমরা যখন ইংলিশে বলি আই অ্যাম এ গুড বয়, বয়টাকে আপনারা বলেন নাউন, তাই না? বয়টা যদি নাউন হয় তাহলে ছেলেটাও এখানে নাউন হবে বা বিশেষ্য হবে। ঠিক আছে, তাহলে ছেলে কি ভাইয়া? ছেলে হচ্ছে আমাদের বিশেষ্য, ওকে। ছেলে কি? ছেলে হচ্ছে আমাদের এখানে বিশেষ্য। এই আমিটা হচ্ছে আমাদের কি? আচ্ছা, আমির বিষয় পরে আসে, আগে হচ্ছে আমরা যেটা বিশেষণে আসছি সেটাই যাই। ভালো জিনিসটা কি? ভালো জিনিসটা হচ্ছে আমাদের এখানে বিশেষণ। ভালো জিনিসটা কি? ভালো জিনিসটা হচ্ছে আমাদের এখানে বিশেষণ। ঠিক আছে, ভালো জিনিসটা কি? ভালো জিনিসটা হচ্ছে বিশেষণ। কেমনে বুঝলাম ভাইয়া? খেয়াল করেন, আমি বলতেই পারতাম আমি একজন ছেলে, কোনো সমস্যা হইতো বললে? কোনো সমস্যা হইতো না। কিন্তু আমি যখন বলছি আমি একজন ভালো ছেলে, তার মানে আমার এখানে দোষ গুণ অবস্থা প্রকাশ করতেছে, অর্থাৎ আমার একটা গুণ প্রকাশ করতেছে। আমি একজন ভালো ছেলে, ভালো কথাটা দ্বারা আমার কি গুণ প্রকাশ করতেছি। এই যে গুণ প্রকাশ করা, এই গুণ প্রকাশ করার জন্য গুণ প্রকাশ কার বিষয় করতেছি? এই যে আমি যে একজন ছেলে, সেই ছেলের বিষয়ে আমরা প্রকাশ করতেছি, বা বিশেষের বিষয়ে আমরা কি করতেছি? আমরা গুণটাকে প্রকাশ করতেছি বা মডিফাই করতেছি, তাই না? ছেলেটাকে মডিফাই করতেছি না? কেমন ছেলে? আমি ভালো ছেলে। এই যে একটা গুণ প্রকাশ করতেছি, এই জন্য এই ভালোটা আমাদের কি হবে ভাইয়া? বিশেষণ হবে। এখন বিশেষণের কিন্তু নানা প্রকার ভেদ আছে। হ্যাঁ, বিশেষণেরও নানা প্রকার ভেদ আছে। এবার আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া আমি একজন, আচ্ছা আমি কেটে দেই, হ্যাঁ আমি কেটে দেই, একটা নাম নেই, হ্যাঁ একটা নাম নেই, ঠিক আছে। আপনাদের নাম নেই, তাহলে আপনারা একটু, আচ্ছা আমি একটা নাম পাইছি ফাহিমা, হ্যাঁ ফাহিমা, ঠিক আছে। ফাহিমা, ঠিক আছে, খুব ভালো ছাত্রী, ঠিক আছে, খুব ভালো ছাত্রী, ওকে ঠিক আছে। এবার আমার প্রশ্ন, এই ছাত্রী বিষয় না, ভালো বিষয় না, এইগুলো কোনো বিষয় না, বা ফাহিমার বিষয় না। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে খুব জিনিসটা কি? খুব জিনিসটা কি? আপনাকে এইভাবে প্রশ্ন করতে পারে না ভাইয়া? একটা স্যার আপনাকে বিপদে ফেলাবে, বলবে কোন স্যারের কাছে পড়ছিস বলতো এই খুব জিনিসটা কি? বিপদে ফেলতে পারে, কিন্তু তো বিপদে যাতে আপনাকে না পড়তে হয় সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দেই। আচ্ছা আসেন, দেখেন ফাহিমা খুব ভালো ছাত্রী। ফাহিমা এটা যে আমাদের একটা নাউন, এটা আমরা জানি। ছাত্রী এটা যে একটা আমাদের নাউন, সেটা আমরা জানি। কিন্তু এখন বিষয় হচ্ছে ভাইয়া, এটা যদি বিশেষ্য হয়, এটা তো বিশেষণ, এইটা নিয়ে আমাদের সমস্যা নাই। এটা যদি বিশেষ্য হয়, এটা আমাদের বিশেষণ, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ভাইয়া আমার সমস্যা হচ্ছে এইখানে খুব জিনিসটা কি? খুব জিনিসটা কি? এবার খেয়াল করেন ভাইয়া, ছাত্রী যেটাকে মডিফাই করতেছিল কে? ভালো, বা বিশেষিত করতেছিল কে? ভালো। ফাহিমা কেমন ছাত্রী? ভালো ছাত্রী। এই পর্যন্ত থাকলেই হয়তো, আবার খুব যুক্ত করছে। খুব যখন যুক্ত করছে, তার মানে কি খুবটা কাকে বিশেষিত করতেছে? খেয়াল করেন, খুবটা কাকে বিশেষিত করতেছে? খুবটা বিশেষিত করতেছে ভালোকে। কেমন ভালো? খুব ভালো।
কেমন ভালো? খুব ভালো। তার মানে বিশেষণকে বিশেষিত করতেছে না? যখন এরকমের কোনো বিশেষণকে বিশেষিত করে কোনো কিছু, তখন সেটাকে বলা হয় বিশেষণের বিশেষণ। কি ভাইয়া? বিশেষণের বিশেষণ। কেন বললাম ভাইয়া বিশেষণের বিশেষণ? কেননা বিশেষণকেই তো বিশেষায়িত করতেছে, তাই না? বিশেষণকেই তো বিশেষিত করতেছে বা মডিফাই করতেছে, এই জন্য এটাও তো একটা বিশেষণই হবে। কিন্তু কিসের বিশেষণ? বিশেষণের বিশেষণ। এবং যখন বিশেষ্যকে মডিফাই করে কোনো কিছু, ভালো, এই ভালো জিনিসটাকে আগে মডিফাই করতেছে, বিশেষ্যকে মডিফাই করতেছে না? বিশেষ্যকে মডিফাই করতেছে। ছাত্রী তো একটা আমাদের কি বিশেষ্য, তো ভালো ছাত্রী, তার মানে ছাত্রীর বিষয়ে আমাদের গুণের অবস্থাটা প্রকাশ করতেছে। তখন এই বিশেষণটারও একটা নাম আছে, সেটাকে বলা হয় বিশেষ্যের বিশেষণ। কিন্তু কিন্তু আমাদের এত গভীরে আসে না, সেহেতু আমরা সরাসরি লিখি হচ্ছে বিশেষণ। যেহেতু আমরা পড়তেছি বিশেষণ সম্পর্কে, সেজন্য আমরা সরাসরি লিখি বিশেষণ। বিশেষণের যখন আমরা প্রকারভেদ শিখব, তখন আমরা এই জিনিসটা পাবো যে এই ভালোটাকে বলা হবে হচ্ছে বিশেষ্যের বিশেষণ। কি বলা হবে? বিশেষ্যের বিশেষণ। আর যখন বিশেষণকেই মডিফাই করবে, তখন সেটাকে বলা হবে বিশেষণের বিশেষণ। বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, গত কয়েকদিন ধরে অনেকে বলতেছে ভাই আপনার ঘরে কি ফ্যান নেই? ফ্যান আছে, ফ্যান দিলে সমস্যা কি হয়? যে আমি যে কথাটা বলতেছি যত সুন্দরভাবে আপনি শুনতে পাচ্ছেন, এত সুন্দরভাবে শুনতে পাবেন না, একটা ঝড়ের আওয়াজ আসবে। হ্যাঁ, তো এই জন্য আর কি আমি একটা কাজ করি যে ছোট্ট একটা ফ্যান একটু দেই অল্প কিছুক্ষণের জন্য, মানে আপনাদের যখন ব্রেক দিই আবার কিছুক্ষণ পর অফ করে দেয়। ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। ক্লিয়ার না সবাই? সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, জান্নাত মিতু বলছে ক্লিয়ার, অথই বর্ষা বলছে ক্লিয়ার। ওকে, হ্যাঁ, ফ্যানের সাউন্ডে কথা ভালো আসবে না। ফারহানা পুষ্প বলছে হোম ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার ভাইয়া? সবাই যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানান। সবাই একটু ক্লিয়ার হলে আমাকে একটু জানান। হ্যাঁ, আমি একটু, আর একটা কাজ করবেন, হ্যাঁ, আপনারা আপনাদের বন্ধুদেরকে টুকুস টুকুস করে মেনশন করে দিবেন। হ্যাঁ, কিসের জন্য মেনশন করবেন? ওদেরকে জ্বালাবেন। হ্যাঁ, কি জন্য জ্বালাবেন? কেননা ওরা তো পড়াশোনা করতে চায় না। ওরা যদি পড়াশোনা না করে, ওরা যদি খারাপ রেজাল্ট করে, আপনার নামে দুর্নাম হবে। তো দেখ, ও ভালো রেজাল্ট করছে আর তুই কি খারাপ রেজাল্ট করলি, ওর সাথে থাকে ভালো রেজাল্ট করতে পারলি না। তার মানে দুজনের কি দরকার? ভালো রেজাল্ট করা দরকার। কেউ যাতে কারোর কথা না শুনতে হয়, তাই না? যাতে এরকম কথা না শুনতে হয়, কি করবো? দুজনেরই ভালো রেজাল্ট করা দরকার না? সেজন্য কি করবেন? ও যতবারই পড়তে চাইবে না, আপনি ততবারই মেনশন করবেন। ঠিক আছে? আচ্ছা, কেননা এখন আপনারা সবাই কলেজে উঠে গেছেন, সবাই একটা কলেজের ফিল নিচ্ছেন, স্বাধীন বাংলাদেশের স্বাধীন ফিল, তাই না? তো অবশ্যই সবাই একটা ভালো রেজাল্ট করে কিন্তু আমাদের দেশটাকে আগায় নিয়ে যেতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমি একটু আরেকবার ওদেরকে মেনশন করে দিয়ে আসি, যাতে ওরা যত গালি দিবে তত ভালো। ওটা গালি দিবে কতবার বলেন? আপনি 100 বার মেনশন করলে ওরা গালি দিবে কতবার? হ্যাঁ, আচ্ছা, আমি বোঝাচ্ছি। গুড, সবাই বুঝছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, খেয়াল করেন। এবার তাহলে বিশেষণটা আপনারা ক্লিয়ার আশা করি। হ্যাঁ, এবার ক্রিয়া জিনিসটা আসেন ভাইয়া। ক্রিয়া জিনিসটা কি? হ্যাঁ, আমরা ভাই দিনের মধ্যে 14টা কাজ করি। হ্যাঁ, তার মধ্যে কিছু কাজ করি হচ্ছে ভালো কাজ, কিছু কাজ করি হচ্ছে খারাপ কাজ। যেমন মোবাইল টিপা। হ্যাঁ, মোবাইল টিপা বা মোবাইল চাপা, যেটাই করেন না কেন, মোবাইল টেপেন, তাই না? মোবাইল টেপেন না? সারাদিন রাত কথা শোনেন মোবাইল টেপার জন্য। এই যে মোবাইল টেপা, এটা কিন্তু একটা কাজ। হ্যাঁ, আজকে থেকে যদি কেউ বলে কি করতেছিস, হ্যাঁ, যদি বলেন যে মোবাইল টেপতেছি, মোবাইল টেপা কি কোনো কাজ? হ্যাঁ, অবশ্যই কাজ। মোবাইল টেপা একটা কাজ। ঠিক আছে, মোবাইল টেপা কি একটা কাজ। আচ্ছা, এরপরে কান্না করেন না? ধরেন এখানে একটা নাম নিলাম, কে, কার নাম নিব? আচ্ছা, মাহিনের নামই খালি বারবার আসতেছে। হ্যাঁ, তো মাহিনের নামই নিলাম। হ্যাঁ, ধরেন মাহিন কাঁদছে। হ্যাঁ, কি বললাম? মাহিন কাঁদছে। এই কাঁদা কি একটা কাজ না? কাঁদাও একটা কাজ। তার মানে মাথায় রাখবেন, তার মানে ক্রিয়া মানেই কি? ক্রিয়া মানেই কাজ। ক্রিয়া মানেই কি ভাইয়া? ক্রিয়া মানেই হচ্ছে কাজ, তাই না? ক্রিয়া মানেই কি ভাইয়া? কাজ। এখন বিষয় হচ্ছে কি ধরনের কাজ। ওকে, এরপরে মমিনুল নিয়ে আমি একটু কিছু বলবো। মমিনুল বলছে আমি। আচ্ছা, মমিনুলের নামটা আমি মাথায় রাখলাম। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন ক্রিয়া তাহলে কাকে বলে সেটা যদি আমাদের আসে, কিভাবে আমরা লিখবো? হ্যাঁ, কিভাবে আমরা লিখবো? আচ্ছা, দেখেন এইটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ,
দেখেন যে পদ দ্বারা, হ্যাঁ, যে পদ দ্বারা যা বা যে শব্দ শ্রেণী দ্বারা, হ্যাঁ, এভাবে লিখবেন। ওকে, ক্রিয়াকে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, দেখেন ক্রিয়ার সংজ্ঞাটা একটু লিখে নেন প্রয়োজন। যে শব্দ শ্রেণী দ্বারা দ্বারা কোনো কিছু করা, কোনো কিছু করা, থাকা, হওয়া, থাকা, হওয়া ইত্যাদি বোঝায়, ইত্যাদি বোঝায়, তাকে কি বলে? তাকে ক্রিয়া বলে, তাকে ক্রিয়া বলে। আচ্ছা, এবার দেখেন, এবার বললাম যে ধরেন আমি বললাম মমিনুল, বানান ঠিক থাকে কিনা জানি না, মমিনুল খেলছে। এখানে ক্রিয়া কোনটা বলেন তো? এই বাক্য দেখা মাত্রই আপনার মাথায় আসার কথা মমিনুল যেহেতু একটা নাম, এটা যেহেতু একটা নাম, সেহেতু এটা একটা আমাদের বিশেষ্য, এবং খেলছে, এই খেলা আমাদের একটা কাজ বা কোনো কিছু করা, কোনো কিছু করা, এবং কোনো কিছু করাকে আমাদের কি বলা হয় ভাইয়া? ক্রিয়া বলা হয়। যেহেতু ক্রিয়া বলা হয়, তার মানে খেলছে হচ্ছে আমাদের এখানে কি? ক্রিয়া। সাধারণ বিষয়, সাধারণ বিষয়। ওই যে বললাম মাহিন কাঁদছে, কাঁদছে জিনিসটা কি? কাঁদাও কি একটা কাজ? তাহলে কাঁদা কোনো কিছু করা, কোনো কিছু করা, এটাই আমাদের কাজ বা ক্রিয়া। তাহলে কাঁদছে, এই কাঁদা, কাঁদছে, এই জিনিসটা আমাদের ক্রিয়া। ঠিক আছে, যাই বলেন না কেন, আপনি হচ্ছে ধরেন পড়তেছেন, এখন কি করতেছেন? পড়তেছেন না, এই পড়া, এই জিনিসটা আমাদের একটা ক্রিয়া। আপনি ধরেন কোথাও যাচ্ছেন, এই যাওয়া, এই জিনিসটা আমাদের একটা ক্রিয়া। যাই করেন না কেন, সব কিছু আমাদের একটা ক্রিয়ার মধ্যে পড়ে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, বোঝা গেছে ভাইয়া? এই জিনিসটা ক্লিয়ার? ক্রিয়া জিনিসটা ক্লিয়ার কিনা? এরপর আসেন আমরা একটু ক্রিয়া বিশেষণ নিয়ে কথা বলি। হ্যাঁ, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া নিয়ে তো কথা বললাম, এবার আসেন আমরা একটু কি নিয়ে কথা বলবো? ক্রিয়া বিশেষণ নিয়ে কথা বলবো। এখন দেখেন ভাইয়া, আমরা এখানে যখন শুধু বিশেষণ পড়ি, তখন আমরা দুইটা জিনিসের কথা উল্লেখ করছিলাম, একটা হচ্ছে বিশেষ্য আর একটা হচ্ছে সর্বনাম। আমি মার্ক করে দিয়েছিলাম, বলেছিলাম যে বিশেষ্য ও সর্বনাম পদকে যারা বিশেষিত করে, মনে আছে কি ভাইয়া? মনে থাকার কথা, মনে থাকার কথা। যদি মনে থাকে তাহলে এবার একটু ভালো করে খেয়াল করেন, এইখানে লেখা আছে ক্রিয়া বিশেষণ। তার মানে ক্রিয়া বিশেষণ মানে কি? যে পদ বা যে শব্দ শ্রেণী শুধুমাত্র ক্রিয়াকে বিশেষিত করবে, তাকে কি বলা হবে? ক্রিয়া বিশেষণ বলা হবে। শুধুমাত্র ক্রিয়াকে বিশেষিত করবে, যে শব্দ শ্রেণী শুধুমাত্র ক্রিয়াকে বিশেষিত করবে, তাকে কি বলা হবে ভাইয়া? তাকে ক্রিয়া বিশেষণ বলা হবে। এখন ক্রিয়া বিশেষণটা কেমন হতে পারে? দেখেন, আমি বললাম যে আপনি ধরেন দ্রুত হাঁটেন, তাই না? খুব দ্রুত হাঁটা চলা করেন। তো ধরেন আমরা সবাই একসাথে পিকনিকে যেতে যাচ্ছি, তা আপনার খুব তাড়া লেগে গেছে, এই আজকে বিরিয়ানি দেবে, চলো যাই, আগে 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 যাই। হ্যাঁ, তা আপনি দ্রুত হাঁটা শুরু করছেন। এই যে দ্রুত হাঁটা, কি বললাম ভাইয়া? দ্রুত হাঁটা। এই যে দ্রুত হাঁটা, হাঁটা তো একটা ক্রিয়া, তাই না? হাঁটা একটা ক্রিয়া না? এবং এই ক্রিয়াটাকে দেখেন বিশেষিত করতেছে কে? দ্রুত। দ্রুত এই শব্দটা বিশেষিত করতেছে না? কেমন ভাবে হাঁটতেছেন? দ্রুত হাঁটতেছেন, তাই না? এই দ্রুত জিনিসটা কি করতেছে? আমাদের বিশেষিত করতেছে বা মডিফাই করতেছে। তাহলে এই দ্রুতটা কি হবে ভাইয়া? দ্রুতটা হবে হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। কি হবে? ক্রিয়া বিশেষণ। এবার আপনার দ্রুত হাঁটা দেখে আপনার এক বন্ধু বা বান্ধবী সুন্দর করে বলে উঠলো, সুন্দর মধুর ভাষায় বলে উঠলো যে আস্তে চলো। কি বললো? আস্তে চলো। হ্যাঁ, আস্তে চলো। ধরেন আমরা আজকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পিকনিকে যাচ্ছি, তখন আপনি এরকম দ্রুত হাঁটা শুরু করছেন। হ্যাঁ, তো আপনার বান্ধবী বা বন্ধু কি বললো? বললো আস্তে চলো। ঠিক আছে, তো এই যে আস্তে চলো কথাটা বললো, এর মাধ্যমে এই চলো জিনিসটা কি ভাইয়া? ক্রিয়া। এবং এই আস্তে জিনিসটা কি হবে এবার বলেন তো আপনারা? একটু কমেন্টে জানায় দেন, একটু কমেন্টে জানায় দেন। আস্তে চলো জিনিসটা কি হবে? আস্তে চলো জিনিসটা কি হবে বলেন? আচ্ছা, এইবার একজন জিজ্ঞেস করলো, মাহিন জিজ্ঞেস করলো যে ভালো খেলে, এটা কি হবে ভাইয়া? হ্যাঁ, সিঙ্গাপুরে পিকনিকে যাচ্ছি, হেঁটে হেঁটে তাও। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এবার আসেন। গুড, জান্নাত মিতু বললো ক্রিয়া বিশেষণ। ওকে ভাইয়া, আবার মুমিনুল বললো বিশেষণ, শুধু বিশেষণ না। হ্যাঁ, এই আস্তে জিনিসটা হবে আমাদের হচ্ছে, আসতে হবে ক্রিয়া বিশেষণ। যখন কোনো ক্রিয়াকে বিশেষায়িত করে, এটা কি একটা ক্রিয়া না? চলো কি একটা ক্রিয়া না? ক্রিয়া। এই ক্রিয়াকে যখন বিশেষায়িত করবে তখন সেটা হয়ে যায় ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, এবার আমাকে প্রশ্ন করলো মাহিন যে ভালো খেলে, অর্থাৎ আমি বলছিলাম, সরি মাহিন না কে, আচ্ছা মাহিনই মনে হয় প্রশ্ন করছে। আমি বলছিলাম যে মাহিন না মুমিনুল বলছিলাম জানি না, মাহিন খেলছে, তাই না? এই কথা বলছিলাম। তা আমি বললাম মাহিন ভালো খেলছে, ভালো খেলছে। তাইলে এবার বলেন এই খেলাটা কি?
এটা একটা ক্রিয়া, তাহলে ভালো কি হবে ভাইয়া? তাহলে ভালো কি হবে এবার প্রশ্ন করেন, আপনি নিজের কাছেই প্রশ্ন করেন ভালো জিনিসটা কি হবে। ভাই সবাই আনসার করেন তো এখানে ভালো কি হবে, সবাই আনসার করেন এখানে ভালো কি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো কি হবে ভাইয়া? এই খেলা যদি আমাদের ক্রিয়া হয়, আমি বলি খেলা যদি আমাদের ক্রিয়া হয়, তাহলে এই ক্রিয়াকে বিশেষায়িত করতেছে কে? ভালো। কেমন খেলছে? ভালো খেলছে। আমি যদি বলি খারাপ খেলছে, তাহলে খারাপ কি হবে? ভালো যেমন আমাদের ক্রিয়া বিশেষণ হয়ে যাবে, খারাপও তেমন এটা আমাদের ক্রিয়া বিশেষণ হয়ে যাবে। তার মানে ভালোটাও যেমন আমাদের ক্রিয়া বিশেষণ, খারাপটাও কিন্তু তেমনই আমাদের ক্রিয়া বিশেষণ। অর্থাৎ কোনো ক্রিয়াকে যে বিশেষিত করে বা মডিফাই করে সেটাই হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। তাহলে ভালো কি হবে? ভালো হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। শেষ। ঠিক আছে, তো আমি বললাম যে আর কি বলা যায়, ধরেন হচ্ছে আর কি আছে বলেন। রকেট দ্রুত চলে, হ্যাঁ রকেট আস্তে চলে, রকেট কখনো আস্তে যায় না, তারপর বললাম রকেট আস্তে চলে, হ্যাঁ রকেট আস্তে চলে। তাহলে এইখানে এই আস্তে জিনিসটা কিন্তু আমাদের ক্রিয়া বিশেষণ হবে। তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, ক্রিয়া বিশেষণটা। এবার আসেন অনুসর্গ। অনুসর্গটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হয় যে অনুসর্গ কোনগুলো, হ্যাঁ এইগুলো নিয়ে আমাদের বেশি কথা বলা লাগে না। অনুসর্গ জিনিসটা আমাদেরকে একটু কি করতে হয়, আমাদেরকে একটু, হ্যাঁ একটু মুখস্থ করতে হয়। ঠিক আছে, অনুসর্গটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এখন অনুসর্গ কাকে বলে সেটা একটু আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যে সকল শব্দ কোনো বাক্যে স্বাধীন রূপে বসে, হ্যাঁ কিভাবে বসে? স্বাধীন রূপে বসে। ঠিক আছে, এখন কেমন স্বাধীন রূপে বসবে, কিন্তু কখনো কখনো সে বিভক্তির নেয়। বিভক্তি পড়ছেন না? বিভক্তি পড়ছেন না? দ্বারা, কর্তৃক, দিয়ে জিনিসগুলো পড়ছেন না? 9 10-এ পড়ার কথা বাংলা সেকেন্ড পেপারে ছিল, কিছুটা ছিল তাই না? বিভক্তি জিনিসটা ছিল, দ্বারা, কর্তৃক, দিয়ে। এই যে দিয়ে, দ্বারা, কর্তৃক, এই যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের বিভক্তি। এবং এই বিভক্তির ন্যায় যখন আমাদের বসে কোনো বাক্যে স্বাধীন রূপে বসবে, তখন সেটাকে বলা হয় আমাদের অনুসর্গ। তখন সেটাকে কি বলা হবে? অনুসর্গ বলা হবে। এই দ্বারা, দিয়ে, কর্তৃক এই জিনিসগুলো আমাদের এক একটা অনুসর্গ। ঠিক আছে, এগুলো কি? এগুলো আমাদের এক একটা অনুসর্গ। ঠিক আছে, তা আমি বললাম যে ধরেন আপনার মা বাবা মাঝে মধ্যে আপনাকে একটা কাজ দেয়। তো ধরেন আপনার বাবা একটা কাজ দিয়েছে, আপনার মা বলতেছে, আপনার মা কি বলতেছে ওকে দিয়ে এই কাজ হবে না, ওকে দিয়ে এ কাজ হবে না। ঠিক আছে, এই যে এখানে দিয়ে, এর নিচে ধরেন আন্ডারলাইন করে দিল, তাহলে এই দিয়ে জিনিসটা কি হবে ভাইয়া? আপনারা এবারে আনসার করে দেন, আমি কিছু বলবো না। এই দিয়ে জিনিসটা কি হবে? এই দিয়ে জিনিসটা অনুসর্গ। দিয়ে জিনিসটা কি হবে ভাইয়া? দিয়ে জিনিসটা হবে অনুসর্গ। হ্যাঁ, ওকে দিয়ে বই পড়া হবে না, হ্যাঁ এখানেও হবে। ঠিক আছে, এখানেও কি হবে? ওকে, ঠিক আছে। আচ্ছা, অনুসর্গের আমাদের একটা লিস্ট তৈরি করা আছে, সেই লিস্টটা আমাদের হচ্ছে পেইড কোর্সে পোস্ট করা আছে। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, অনুসর্গের সংজ্ঞা যারা চাচ্ছেন আমি একটু সুন্দর করে বলে দিই, লেখেন যে শব্দ কখনো স্বাধীন রূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। এবার আমি বলি, সবাই লেখেন, যে শব্দ কখনো স্বাধীন রূপে কখনো আবার শব্দ বিভক্তির ন্যায় যে শব্দ কখনো স্বাধীন রূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়। যে শব্দ কখনো স্বাধীন রূপে, দেখেন যে শব্দ কখনো স্বাধীন রূপে, আপনাদের বলতে বলতে আমার লেখা হয়ে যাবে। স্বাধীন রূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে বসে বাক্যের অর্থ প্রকাশের সাহায্য করে,
তাকে অনুসর্গ বলে, অনুসর্গ বলে। ঠিক আছে, দেখেন যে শব্দ কখনো স্বাধীন রূপে আবার কখনো শব্দ বিভক্তি নেয়, বাক্যে বসে অর্থ প্রকাশে সাহায্য করে, তাকে তাকে কি বলে? তাকে আমাদের হচ্ছে অনুসর্গ বলে। আজান হচ্ছে, আজানের জন্য আমরা 1 মিনিট বিরতি নিচ্ছি, কেউ চলে যাবেন না, ঠিক আছে, আজানের স্বার্থে। আচ্ছা, সবাই একটা ছোট্ট কাজ করেন, হ্যাঁ, যেহেতু আমরা আজানের একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম, সবাই, হ্যাঁ, সবাই কাজটা করবেন, ঠিক আছে, যারা ক্লাসে জয়েন আছেন সবাই করবেন, সবাই একটু কষ্ট করে, হ্যাঁ। দেখেন পাশে শেয়ার একটা অপশন আছে, তাই না, শেয়ারের মতো একটা দাগ আছে, ওটার উপরে ক্লিক করবেন, উপরে দেখেন রাইট পোস্ট বা হচ্ছে এরকম আপনার হচ্ছে টাইম লাইনে পোস্ট করা যায়, এরকম রাইট পোস্টের উপরে ক্লিক করবেন, ক্লিক করে একটু পোস্ট করে দেন, ঠিক আছে, আপনার টাইম লাইনে এই ক্লাসটাকে একটু কষ্ট করে শেয়ার করে দেন, একটু কষ্ট করে শেয়ার করে দেন, ঠিক আছে, শেয়ার করে দেন, একটু কষ্ট করে শেয়ার করে দেন, সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেন, ক্লাসটাকে শেয়ার করে দেন, যে শেয়ার করবে না সে হাউন আঙ্কেল, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার একটু খেয়াল করেন, আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে একটু যোজক সম্পর্কে পড়ার চেষ্টা করব, হ্যাঁ, যোজক, ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে প্রায় 8টা প্রকার পড়েছি, তাই না, 8টা প্রকারের মধ্যে আমরা কয়টা বললাম? 6টা পড়ছি অলরেডি, আমাদের 6টা শেষ, আর 2টা বাকি আছে, হ্যাঁ, আর 2টা বাকি আছে, ঠিক আছে, খেয়াল করেন, এই 2টার পরে আমরা হচ্ছে একটু বিশেষের মধ্যে শ্রেণী বিভাগে যাবো, হ্যাঁ, বিশেষের শ্রেণী বিভাগগুলো একটু দেখবো, ওকে, ঠিক আছে, বিশেষ শ্রেণী বিভাগগুলো আমরা একটু দেখব, ঠিক আছে, গুড। যারা হচ্ছে শেয়ার দিয়েছে, যারা শেয়ার করে দিল ক্লাসটাকে, তাদেরকে ডক্টর ইউনূসের মতো আমরা নোবেল উপাধি দিচ্ছি, হ্যাঁ, তাদের সবাইকে, যারা শেয়ার করেছে, আর যারা দেয়নি তারা হচ্ছে আমাদের হাউন আঙ্কেল, ওকে। আসেন, এবার আমরা যাব হচ্ছে যোজক নিয়ে কথা বলতে, ঠিক আছে, ঠিক আছে, যোজক নিয়ে কথা বলবো, ঠিক আছে, ঠিক আছে, যোজক। এখন বিষয় হচ্ছে ভাইয়া, যোজক জিনিসটা কি? হ্যাঁ, যোজক জিনিসটা কি? যোজক জিনিসটা হচ্ছে যে ভাইয়া, আপনাকে আগে 2টা বিষয় সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে বাক্য সম্পর্কে জানতে হবে, আর একটা হচ্ছে বাক্যাংশ সম্পর্কে জানতে হবে। তাই আপনারা 2টা জিনিস দেখেই বুঝতে পারতেছেন বা শুনেই বুঝতে পারতেছেন যে বাক্য এক জিনিস, বাক্যাংশ আরেক জিনিস। কেমন আরেক জিনিস? বাক্য যদি হয় একটা ফুলফিল বাক্য, বাক্যাংশ হবে কি? একটা বাক্যের অর্ধেক অংশ, একটা বাক্যের অর্ধেক অংশ। আমি বললাম, তুমি যদি ভালো করে না পড়ো তাহলে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না। ভালো করে পড়াশোনা না করলে পরীক্ষায় কি ভালো ফলাফল করতে পারবে না, তাই না? আমি বললাম ভালো করে পড়াশোনা করো, তবেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, তবেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এবার দেখেন, ভালো করে পড়াশোনা করো তবেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এই যে ভালো করে পড়াশোনা করো, এটা আমাদের একটা বাক্যাংশ। তারপরে কি? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, এটা আমাদের একটা বাক্যাংশ, ঠিক আছে? তারপরে দেখো, পরিশ্রম কর, পরিশ্রম, এরকম একটা বাক্য, ওয়েট, মাথায় আসতেছে না, কি জানো, ইস
পরিশ্রম করলে সফলতা আসে, এরকম একটা বাক্য আছে। ওয়েট ওয়েট ওয়েট, মাথা থেকে আউট হয়ে গেছে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, কে যেন বাক্যটা, ইস, আচ্ছা যাই হোক, ওটা বাদ দে। হ্যাঁ, ওটা বাদ দে, ওটা মাথা থেকে বের হয়ে গেছে, ওটা আর না ধরি। হ্যাঁ, আমি বললাম, আচ্ছা পাইছি, সে পড়বে আর তুমি তুমি ঘুমাবে। ঠিক আছে, দেখেন এই যে দুইটা বিষয় বললাম, সে পড়বে আর তুমি ঘুমাবে। সে পড়বে এটা আমাদের একটা বাক্যাংশ, তুমি ঘুমাবে এটা আমাদের একটা বাক্যাংশ, কিন্তু সে পড়বে আর তুমি ঘুমাবে এই পুরাটা মিলে আমাদের একটা বাক্য। পুরাটা মিলে কি? পুরাটা মিলে আমাদের একটা বাক্য। এখন দেখেন এই একটা বাক্যাংশ, এই আর একটা বাক্যাংশ, এই দুইটা বাক্যাংশকে যুক্ত করছে কে? এই আর। যুক্ত করছে কে? এই আর, তাই না? এই আর যুক্ত করছে না? এই আর দ্বারা যুক্ত হয়েছে। এই আর কে বলা হয় হচ্ছে যোজক। তার মানে যোজক হচ্ছে এমন একটা জিনিস যে যে বাক্যে কি করে, যে হচ্ছে যে শব্দগুলা আর কি বাক্যাংশকে, একটা বাক্যাংশের সঙ্গে অন্য বাক্যাংশকে অথবা একটা বাক্যের সঙ্গে অন্য বাক্যকে সংযোজন বা বিয়োজন ঘটায়, তাকে বলা হয় হচ্ছে আমাদের কি, তাকে বলা হয় হচ্ছে আমাদের যোজক। তাহলে এটা সংজ্ঞা কিরকমের হবে ভাইয়া? যে শব্দগুলো একটা বাক্যাংশের সঙ্গে একটি বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্যাংশের একটি বাক্যাংশের সঙ্গে একটি বাক্যাংশের সঙ্গে একটি বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্যাংশের অথবা একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের সংযোজন বা বিয়োজন। সংযোজন বিয়োজন বা সংকোচনও বলতে পারি আমরা। ঠিক আছে, সংযোজন বিয়োজন বা সংকোচন, বিয়োজন বা সংকোচন একই জিনিস। বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। সংক্ষেপে মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের মানে একদম পারফেক্ট সংজ্ঞা। হ্যাঁ, একদম সংক্ষেপে মনে রাখবেন এভাবে, যে শব্দগুলা দুইটা বাক্য বা দুইটা বাক্যাংশের মাঝে বসে কি ঘটায়, দুইটা বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে, যুক্ত করে, তাকে বলা হয় হচ্ছে যোজক। শেষ। ঠিক আছে, যে যুক্ত করে সেই যোজক। যেমন আমি বললাম আমি এবং তুমি ঘুরতে যাব। এখানে এই এবং হচ্ছে আমাদের কি, যোজক। ঠিক আছে, তারপরে বললাম পরিশ্রম না করলে কিন্তু ভালো ফলাফল করা যাবে না। এই যে কিন্তু, পরিশ্রম না করলে কিন্তু ভালো ফলাফল করা যাবে না, এই কিন্তু হচ্ছে আমাদের এখানে কি, যোজক। ঠিক আছে, আচ্ছা। এরপরে বললাম তুমি যত পরিশ্রম করবে, আচ্ছা এটা না বলে তুমি যদি পরিশ্রম করো তবে তোমার জীবনে সফলতা আসবে। তবে তোমার জীবনে কি আসবে, সফলতা আসবে। ঠিক আছে, তো এই যে তবে, এই জিনিসটা আমাদের হচ্ছে এখানে যোজক। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এবং এইসব সব যোজক অবশ্যই। ওকে, ঠিক আছে। এবার আসেন, এবার একটু খেয়াল করেন, আমরা একটু কোম্পানির প্রচারের স্বার্থে 1 মিনিট একটু প্রচার করি। হ্যাঁ, কোম্পানির প্রচারের স্বার্থে আমাদের আজকে থেকে আইসিটি ক্লাস শুরু হচ্ছে। আমাদের বাংলা কোর্স ফি যেখানকার মধ্যে বাংলা ফার্স্ট এবং সেকেন্ড দুইটাই আছে, সেটার কোর্স ফি 105 টাকা। সর্বনিম্ন বাংলাদেশ বলেন, পৃথিবীর মধ্যে হোক আর বাংলাদেশের মধ্যে হোক, সর্বনিম্ন একটা কোর্স ফি, সেটার কোর্স ফি হচ্ছে 105 টাকা। ইংলিশ কোর্স ফি হচ্ছে আমাদের 500 টাকা।
আর আইসিটি কোর্স ফি হচ্ছে 500 টাকা। প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি। বাংলার বিষয়ে আমাদের হচ্ছে বাংলা বলেন, ইংলিশ বলেন আর আইসিটি বলেন, প্রত্যেকটা বিষয়ে আমাদের লাইভ ক্লাস চলবে, সাথে লাইভ ক্লাসগুলো আমাদের রেকর্ড থাকবে আজীবন। এর পাশাপাশি আমাদের সাজেশন যাবে, নোট যাবে, নোট যাবে। এরপরে আমাদের যাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্যাচে আপনারা একটা ওএমআর শিটের পিডিএফ পাবেন, যে পিডিএফটার মাধ্যমে আপনাদের যে এমসিকিউ সলভের যে বিষয়টা আছে সেই এমসিকিউ সলভগুলো ভালোভাবে করতে পারবেন। অর্থাৎ বাসায় বসে আপনার যত ইচ্ছা তত এমসিকিউ সলভ করতে পারবেন, শুধুমাত্র ওই পিডিএফটা থেকে যদি এক কপি প্রিন্ট করে নেন এবং ওইখান থেকে যদি আপনারা ফটোকপি করে নেন, ঠিক আছে। এর পাশাপাশি আপনারা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা টপিক শেষে পরীক্ষা হবে। এবং আমরা এমনভাবে বাংলা কোর্সটাকে সাজিয়েছি বা বাংলা কোর্সটাকে পড়াচ্ছি, যারা আমাদের আগে থেকেই বাংলা কোর্সে যুক্ত ছিল তাদের থেকে শুনতে পারেন। আমরা একটা ক্লাস নেই, সেই ক্লাসের মধ্যে আমরা কিছু পড়া দিয়ে দেয়, যেমন রচনা থাকুক বা কিছু ভাব সম্প্রসারণ থাকুক, এই জিনিসগুলো আমরা একটা ক্লাসে হয়তো বা বোঝাই দেবো, পরের ক্লাস থেকে আমাদের হচ্ছে পড়া দেওয়া থাকে। এবং প্রত্যেকটা পরীক্ষায় এরকমের কিছু ভাব সম্প্রসারণ, রচনা, এগুলো আমাদের পরীক্ষায় থাকে। এবং এই রকমের আমাদের ব্যাকরণে কিছু টপিক থাকবে। তো তার মানে বুঝতে পারতেছেন যে আমাদের একটা প্রিমিয়াম ভাইবের একটা অনলাইনে ক্লাস হয় এবং সেখানে পরীক্ষা হয়, এবং আমাদের কোর্স শেষে একটা মডেল টেস্ট হবে। সেটা আমাদের বাংলার ক্ষেত্রে হোক, ইংলিশের ক্ষেত্রে হোক, আইসিটির ক্ষেত্রে হোক, প্রত্যেকটার ক্ষেত্রেই হবে। ইংলিশের ক্ষেত্রে কিছু কথা বলি। ইংলিশে আমাদের যেমন সব কিছুই জানতে হবে, যেমন ফার্স্ট পেপার সম্পর্কে জানতে হবে, তেমন সেকেন্ড পেপার সম্পর্কেও আমাদের জানতে হবে। কোনোটাকে অবহেলা করা যায় না। ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের দেখা যায় যে আমাদের বইয়ের ভেতরে বা আমাদের সিলেবাসের মধ্যে পার্টস অফ স্পিচ বা টেন্স এই ধরনের আমাদের কোনো বেসিক নেই। সিলেবাসের বাইরে মানে এই টপিকগুলো পড়ে গেছে। সিলেবাসের মধ্যে যে টপিকগুলো আছে সেগুলোর মধ্যে আবার পার্টস অফ স্পিচ, টেন্স ছাড়া কিন্তু কোনো টপিকই পড়া সম্ভব না, কেন এগুলো বেসিক। তা আমরা যে কাজটা করব, ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার পড়াবো, সাথে সাথে আমরা সপ্তাহে একদিন করে আমরা হচ্ছে এই বেসিক জিনিসগুলো পড়াবো। ইংলিশ ফার্স্ট পেপার যখন শেষের দিকে হয়ে যাবে, আমাদের দেখা যাবে বেসিক জিনিসটা প্রায় শেষের দিকে চলে আসতেছে, তখন আমরা ইংলিশ সেকেন্ড পেপার ধরবো এবং ধরে ইংলিশ সেকেন্ড পেপারটাকে শেষ করে দেবো। এখন ভাইয়া যারা এইচএসসি 25 ব্যাচ আছেন, যারা এইচএসসি 26 ব্যাচ আছেন, দুইজনের জন্য এই কোর্স, দুই ব্যাচের জন্য এই কোর্স। এবং যদি কারো মনে হয় যে পরীক্ষার আগে শেষ হবে কিনা, অবশ্যই পরীক্ষার আগে সব কিছু শেষ হয়ে যাবে, এই 3টি কোর্স শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবং শেষ হওয়ার পরে বারবার রিভিশনও চলবে, অনেকবার রিভিশনও দিতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আর আইসিটি কোর্স নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের আইসিটি কোর্সে একটা সিরিয়াল ওয়াইজ, টপিক ওয়াইজ আমাদের সব কিছু ভাগ করে দেওয়া আছে। সেখানে আমাদের টপিক ওয়াইজ প্রত্যেকটা ক্লাস হবে। যেমন ধরেন আমরা তৃতীয় অধ্যায় যেমন ক্লাস নিচ্ছিলাম, আমাদের ফার্স্ট ক্লাসের দিকে আমাদের যেমন ছিল হচ্ছে সংখ্যা পদ্ধতি, ইতিহাস থেকে শুরু করে সংখ্যা পদ্ধতি বিস্তারিত, হ্যাঁ। তারপর আমাদের দেখা যাচ্ছে যে ওর যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ। তারপর আমাদের ছিল হচ্ছে রূপান্তর। তারপর আমাদের এভাবে সিরিয়াল ওয়াইজ আমাদের টপিক করা আছে। আমাদের প্রত্যেক দিনের টপিক আপনাদেরকে লিখে দিব এবং সেই টপিক অনুযায়ী আমাদের ক্লাস হবে। এবং প্রত্যেকটার জন্য আপনারা লেকচার শিট এবং হচ্ছে আপনারা এমসিকিউ এর শিট পাবেন, ঠিক আছে। এবং আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি যেখানে আমাদের এমসিকিউ থাকুক না কেন, সেই এমসিকিউগুলো আমাদের প্র্যাকটিস হবে প্লাস পরীক্ষা হবে। এবার আসেন আমরা আমাদের ক্লাসে ফিরি। যারা আমাদের কোর্সে ভর্তি হবেন তাদেরকে একটা নাম্বার আমি আবার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে টাকা পাঠিয়ে অতিশয় দ্রুত ভর্তি হয়ে নেবেন। সর্বনিম্ন কোর্স ফি, কিন্তু সর্বোচ্চ বেটার ক্লাস পাবেন 100% শিওর। আর একটা বিষয় যে এই নাম্বারে আমাদের বিকাশ নগদ আছে, তাহলে এই নাম্বারে টাকা পাঠাতে পারেন। আর সপ্তাহে 3 দিন করে ক্লাস, হ্যাঁ। প্রত্যেকটা সাবজেক্টে সপ্তাহে 3 দিন করে ক্লাস, ওকে, ঠিক আছে। আর বিস্তারিত জানতে আমাকে ইনবক্স করবেন। এবার আসেন আবেগ শব্দ। এই আবেগ শব্দ নিয়ে একটা মজার বিষয় আছে, হ্যাঁ। তো এই আবেগ শব্দ যে মিস করে যাবে বা যারা চলে গেল তারা হচ্ছে একটা আঙ্কেল, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আবেগ শব্দটা একটু ভালো করে বোঝাই, হ্যাঁ। আবেগ শব্দ কোনটা ভাইয়া? এই আবেগ শব্দ, হ্যাঁ, এটা শোনা মাত্রই মাথায় নিয়ে আসবেন এটা, যে এটার কোনো অর্থ হয় না। এই সকল শব্দের কোনো অর্থ হয় না। আপনারা যারা মুসলমান আছেন বা ইসলামিক ধর্মীয় বিষয়গুলো জানেন, সেখানে আমরা আপনাদেরকে যদি কোরআন পড়েন তো সেখানে 3টে শব্দ পাবেন, আলিফ লাম মিম, বা এই টাইপের কিছু জিনিস পাবেন যেগুলোর অর্থ কখনো পাবেন না আপনি। তো ঠিক সেম রকমের ব্যাকরণগত ওইগুলো কিন্তু আরবিতেও কিন্তু ব্যাকরণ আছে, আপনারা জানেন। ঠিক সেমভাবে বাংলা ব্যাকরণেও এই রকমের আবেগ শব্দ কিছু শব্দ আছে, আবেগ শব্দ নামে কিছু শব্দ আছে যে শব্দগুলোর কোনো অর্থ হয় না, এই শব্দগুলো আমরা আমাদের আবেগ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করি। এই শব্দগুলো কি করি আমরা? আবেগ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করি। তার মানে আবেগ শব্দগুলো কি হয় ভাইয়া? অর্থহীন হয়
আবেগ শব্দগুলো আমাদের অর্থহীন হয় এবং এই শব্দগুলো আমরা ব্যবহার করি কিসের মাধ্যমে? আমাদের আবেগ প্রকাশের মাধ্যমে। যেমন ধরেন আমরা বললাম যে ধরেন আমাদের এখানে একটা ফুটবল টুর্নামেন্ট দেওয়া হয়েছে, সেখানে আমাদের খেলা হচ্ছে। তা আমি বললাম বাহ, এই দল খুব ভালোই খেলছে, এই দল খুব ভালো খেলছে, ভালো খেলছে। এই যে এই কথাটা আমি বললাম, দেখেন এই বা হচ্ছে আমাদের একটা আবেগ শব্দ, তাই না? এটা আমাদের একটা আবেগ শব্দ। এই আবেগ শব্দের কিন্তু কোনো অর্থ পাবেন না আপনি। তার মানে আপনারা আবেগ শব্দ এখন থেকে চেনে না আশা করি, যে ওই যে বলে উফ বড্ড ব্যথা পেয়েছি, হ্যাঁ বড্ড ব্যথা পেয়েছি, ব্যথা পেয়েছি, হ্যাঁ। তারপরে এখন ক্লাস করতে করতে অনেকে বিরক্ত হয়ে গেছেন, বলেন ওহ আর ক্লাস ভালো লাগছে না, হ্যাঁ আর ক্লাস ভালো লাগছে না, ঠিক আছে? এই যে বিষয়গুলো, ঠিক আছে? তারপরে হচ্ছে ধরেন বললেন, হ্যাঁ এরপরে বললেন যে ধরেন এই কথা যে বললো তাকে ধরেন আপনি বলেন ধুর পাগলা, হ্যাঁ ধুর পাগলা ক্লাস কর, হ্যাঁ ধুর পাগলা ক্লাস কর, ঠিক আছে? ক্লাস কর। এই যে এই ধরনের যে শব্দগুলো আমরা ইউজ করি, এগুলো হচ্ছে একটা আমাদেরকে আবেগ শব্দ। কিসের শব্দ ভাইয়া? এগুলো হচ্ছে আমাদের একটা আবেগ শব্দ। ওকে, ঠিক আছে, আপনারা আপনাদের আবেগ শব্দগুলো প্রকাশ করতে থাকেন। এবার আসেন আমরা ছোট্ট করে 2-3টা জিনিস শিখবো, হ্যাঁ 2-3টা জিনিস শিখবো, শিখে আমরা শেষ করে দিব। মানে আমাদের তো আর বেশি লোড নেওয়া সম্ভব না, তাই না? অনেকক্ষণ ধরে লেখালেখি করতেছেন। তো আসেন আমরা বিশেষ্যের 2-1টা প্রকারভেদ একটু শিখে যাই, হ্যাঁ শিখবেন তো? সবাই কি রাজি আছেন? বলেন বিশেষ্যের 2-1টা প্রকারভেদ আমরা শিখাবো, বেশি না, 2-1টা শিখাবো, 2-1টা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার আসেন খেয়াল করেন, বিশেষের জাস্ট 2-1টা শেখাবো, 6টা আছে আমাদের, 6টার মধ্যে 2-1টা শেখাই দিয়ে আমরা শেষ করে দিব, হ্যাঁ ওকে ঠিক আছে। এবার দেখেন বিশেষ্য। তো বিশেষ্য কত প্রকার ভাইয়া? কাকে বলে সেটা আগেই বলে নিয়েছে, হ্যাঁ। তো বিশেষ্য কত প্রকার? বিশেষ্য হচ্ছে 6 প্রকার। কয় প্রকার ভাইয়া? 6 প্রকারের। মাথায় ঢুকায় না। বিশেষ্য কয় প্রকার ভাইয়া? বিশেষ্য হচ্ছে 6 প্রকারের। কয় প্রকারের? 6 প্রকারের। বলেন কয় প্রকার ভাইয়া? 6 প্রকারের, হ্যাঁ। বিশেষ্য কয় প্রকার? 6 প্রকার। ওকে, এবার 1 নম্বরে নাম বা সংজ্ঞাবাচক, নাম বা সংজ্ঞাবাচক। 2 নম্বরে জাতিবাচক, জাতিবাচক। 3 নম্বরে সমষ্টিবাচক, সমষ্টিবাচক। 4 নম্বরে বস্তুবাচক, বস্তুবাচক। 5 নম্বরে নাম বা সংজ্ঞাবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক। তারপর আমাদের আছে হচ্ছে আমি তো ভুলে গেলাম, আচ্ছা আর এটা হচ্ছে বিশেষ্য 4টা। আচ্ছা বিশেষণ একটা, আচ্ছা বিশেষণ হচ্ছে দেখেন গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। একটা হচ্ছে ক্রিয়া, ওকে। আরেকটা হচ্ছে ভাববাচক বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য, ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য, ঠিক আছে? তাহলে এই মোট 6টা আমাদের। দেখেন আমি কিভাবে মনে রাখি একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। দেখেন আমার মনে রাখার টেকনিকটা দেখেন, 4টা হচ্ছে আমাদের বিশেষ্যের মধ্যেই পড়ে, মানে একদম হচ্ছে মন থেকে বিশেষ্য, হ্যাঁ। ওই যে বলে না দল হচ্ছে করে মন থেকে দল করে, আর হচ্ছে কেউ কেউ হচ্ছে কি টেরা হয়ে দল করতেছে, মানে খাওয়ার জন্য দল করে, হ্যাঁ। তো এখন বিষয় হচ্ছে এই 4টা উপরের যে 4টা লেখছি, নাম বা সংজ্ঞাবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক, এই 4টা আসলেই বিশেষ্য, হ্যাঁ। আর গুণের সম্পর্ক কার সাথে? বিশেষণের সাথে। তার মানে এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। তো আমি যখন বিশেষণের কথা মনে পড়ে তখন মনে হয় যে এইখানে হচ্ছে গুণবাচক বিশেষ্য আছে। আর ভাববাচক বা ক্রিয়াবাচক, ক্রিয়া তো আমাদের আলাদা একটা পদ আছে, তো ভাববাচক বা ক্রিয়াবাচক ওটা আমাদের এই যে এখান থেকে ক্রিয়ার জিনিসটা মনে আসলে পারে ক্রিয়াবাচক বিশেষ্য, ঠিক আছে? তো এইভাবে আমরা মোট 6টা মাথায় রাখার চেষ্টা করব। এখন আসেন নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্যটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য তার মানে কি? সবকিছুর নাম নিয়ে কথা হবে, তাই না? সবকিছুর নাম নিয়ে কথা হবে। তো কিসের নাম ভাইয়া? ব্যক্তির নাম হইতে পারে, যেমন আপনার নাম। আপনার নাম কি? কমেন্ট করে জানান, হ্যাঁ। আপনার নামগুলো হচ্ছে একটা কি নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এরপরে আপনার এমন হইতে পারে যে কি বললাম
কোন একটা নামবাচক মানে যে কোনো কিছু, ব্যক্তি, বস্তু, তারপর পাহাড়, পর্বত, নদী, নালা, যে কোনো কিছু নাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নাম বা সংজ্ঞাবাচক। এখন বিষয় হচ্ছে নদীর নাম আছে না? হ্যাঁ আছে তো, পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, তাই না? তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের নাম বা কি সংজ্ঞাবাচক বিশেষ্য। পর্বতের নাম আছে না? আছে তো। পাহাড়ের নাম আছে না? আছে তো, গাঢ় পাহাড়। আপনারা হচ্ছে যখন আপনাদেরকে বাংলায় আমি লাল সালু উপন্যাস পড়াবো তখন আমি এই পাহাড়ের নাম উল্লেখ করব, ঠিক আছে? গাঢ় পাহাড়, এই গাঢ় পাহাড় এটা কিন্তু পাহাড়ের একটা নাম। তার মানে সব কিছুরই নাম আছে, যারই নাম আছে সেটা হচ্ছে আমাদের নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে কিরকমের ভাইয়া? এরপর হচ্ছে আমাদের গ্রন্থের নাম আছে না? আছে তো, আল কোরআন, গীতা। হ্যাঁ, এগুলো তো আমাদের একটা গ্রন্থ, তাই না? ধর্মীয় গ্রন্থ। এই অনুযায়ী আমাদের কি আছে? আমাদের হচ্ছে নাম আছে, গ্রন্থেরও নাম আছে। তো আল কোরআন এটা আমাদের হচ্ছে একটা নাম। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কি গীতা। হ্যাঁ, তারপরে এরকম আমাদের কিছু আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের কি গ্রন্থের নাম। ওকে, তারপরে আমাদের হচ্ছে বলতে পারে হচ্ছে ফলের নাম আছে, ফুলের নাম আছে, মাছের নাম আছে, তাই না? আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা হচ্ছে কি নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, ঠিক আছে? আচ্ছা, বুঝাইতে পারছি আশা করি। এবার আসেন জাতিবাচক বিশেষ্য। এখন বলেন তো ভাইয়া, আমরা কোন জাতি? আমরা বাঙালি জাতি। হ্যাঁ, মানব জাতি পরে আসে, আমরা কোন জাতি? বাঙালি জাতি। তো বাঙালি, বাঙালি একটা জাত না? বাঙালি তো একটা জাত, তাহলে বাঙালি এটা কি? এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। বাঙালি কি ভাইয়া? বাঙালি হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য। এটা কি? এটা হচ্ছে আমাদের একটা জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে? এরপরে আমাদের বললাম ইংরেজরা। হ্যাঁ, ইংরেজ আছে না? ইংরেজরা এরাও কিন্তু আমাদের হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তারপরে হচ্ছে হ্যাঁ আমাদের হচ্ছে আর কি আছে? পাকিস্তানেরা, ওদেরকে কি বলা হয়? আচ্ছা যাই হোক, ওদেরও কিন্তু আলাদা হচ্ছে একটা ইয়ে আছে, হ্যাঁ জাতি আছে। আচ্ছা, যেরকমের মানে হিন্দিদের জাতি আছে, হ্যাঁ, তো এরকমের কিছু জাত আছে। এই জাতগুলোকে বলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে? কি বলা হয়? জাতিবাচক বিশেষ্য। কি বলা হয়? জাতিবাচক বিশেষ্য। তারপরে ইহুদি এটা একটা জাতি। খ্রিস্টান এটা একটা জাতি। হ্যাঁ, এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে? ওকে, এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে? ওকে, বিষয়টা বোঝা গেছে ভাইয়া? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে বলেন মানুষ এটা কি? মানুষ এটা কি বলেন? মানুষ জিজ্ঞেস করলাম, মানুষ কি? পাখি কি? পাখি কি? তারপরে হচ্ছে মহাভারত কি? মহাভারত কি? তারপরে রফিক কি? এই চারটার অ্যান্সার করেন তো। এই চারটার অ্যান্সার করেন, মানুষ, পাখি, মহাভারত, রফিক। এই চারটার অ্যান্সার করেন। 1 2 3 4, চারটার অ্যান্সার করেন। এই চারটা যে সঠিক অ্যান্সার দিতে পারবে সে আজকের ক্লাসে সর্বোচ্চ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে? ঘোষণা দিয়ে দেব। ওকে, যে এই চারটা সঠিক অ্যান্সার দিতে পারবে সে আজকের ক্লাসের সর্বোচ্চ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কুকুরই একটা জাতি, হ্যাঁ, কুকুরের নাম না। আচ্ছা, মানুষ কি ভাইয়া? মানুষ কি? অ্যান্সার করেন দ্রুত। ওকে, তাহলে মানুষ কি হবে ভাইয়া? ঠিক আছে, সবাই মনে একসাথে অ্যান্সার করছে, একটা একটা করে অ্যান্সার করেন। ওকে, মানুষ হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য। হ্যাঁ, সাবিয়া ইসলাম বলছে মানুষ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আচ্ছা, সবার মনে হয় একদম ইয়ে হয়ে গেছে, গুলাই গেছে। হ্যাঁ, আমি বলি মানুষ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। হ্যাঁ, মানব জাতি, তাহলে মানুষ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। পাখি জাতি, তাহলে পাখি হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে? পশু জাতি, পশু হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য। নদীর নামগুলো হচ্ছে আমাদের নামবাচক, কিন্তু নদী কথাটা আসলে পরে সব নদীকে বোঝাচ্ছে না, নদী হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য। পাহাড়ের নাম আসলে পরে সেটা আমাদের নাম বা সংজ্ঞাবাচক, কিন্তু পাহাড় দ্বারা কিন্তু সব পাহাড়কে বোঝাচ্ছে, তার মানে পাহাড় হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে? এরকম মাথায় রাখতে হবে। এখন মহাভারত এটা হচ্ছে আমাদের একটা গ্রন্থের নাম, এটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক। আর রফিক এটা হচ্ছে আমাদের নামবাচক বা সংজ্ঞাবাচক, ঠিক আছে? এটাও হচ্ছে আমাদের নামবাচক বা সংজ্ঞাবাচক। ওকে, ঠিক আছে। এবার আসেন আমরা সমষ্টিবাচক। হ্যাঁ, সমষ্টিবাচক কোনো কিছু সমষ্টিকে, যেমন আপনি এখন একটা পরিবারে অবস্থান করেন, সেই পরিবারে কয়েকজন কি
কয়েকজন সদস্য মিলে কিন্তু একটা পরিবার তৈরি হয়েছে, তাই না? তাহলে এই সদস্যের সমষ্টিকে আমরা বলবো হচ্ছে পরিবার। তাহলে এই পরিবার হচ্ছে আমাদের একটা কি সমষ্টিবাচক। কি ভাইয়া? সমষ্টিবাচক। মাহফিল, মাহফিল, ঠিক আছে, মাহফিল, এই মাহফিল হচ্ছে আমাদের একটা সমষ্টিবাচক। দল, এটা হচ্ছে আমাদের একটা সমষ্টিবাচক, ঠিক আছে। ঝাঁক, ঝাঁক, এটা আমাদের হচ্ছে আমাদের একটা কি সমষ্টিবাচক। যে পাখির ঝাঁক বলি না, ঝাঁক, এই ঝাঁক হচ্ছে আমাদেরকে সমষ্টিবাচক। শ্রেণী, আপনারা হচ্ছে একটা শ্রেণীতে পড়াশোনা করেন, অনেকগুলো ছাত্র মিলে পড়াশোনা করেন, তাহলে শ্রেণী আমাদের হচ্ছে কি একটা সমষ্টিবাচক। এরকম অনেকগুলো সমষ্টিবাচক শব্দ রয়েছে। বস্তুবাচক, এখন ভাইয়া বস্তুবাচক জিনিসগুলো কোনগুলা? যেগুলার কোনো প্রাণ নেই, প্রাণহীন, যেগুলার প্রাণ নেই, প্রাণহীন, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের বস্তুবাচক। তাহলে প্রাণহীন কি কি আছে ভাইয়া? চাল, ডাল, পাথর, এগুলো হচ্ছে আমাদের কি বস্তুবাচক, তাই না? এবার আসেন গুণবাচক। আর কি আচ্ছা, চাল, ডাল, পাথর, এগুলো হচ্ছে আমাদের কি বস্তুবাচক। গুণবাচক আর ভাববাচক বা ক্রিয়াবাচক, এই দুইটা নিয়ে আমাদের একটু বিষয় আছে। এখন গুণ জিনিসটা কি? হ্যাঁ, এই গুণবাচক আর ভাববাচক বা ক্রিয়াবাচক, এই দুইটা জিনিস নিয়ে আমরা সামনের দিন আলোচনা করব। সামনের দিন, ঠিক আছে, সামনের দিন আলোচনা করব। ওকে, ঠিক আছে, এই দুইটা আমাদের জন্য একটু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ওকে, তো আজকের ক্লাস যারা করলেন শেষ পর্যন্ত, যাদের ধৈর্য ছিল শেষ পর্যন্ত করার, তারা একটু আমাকে জানাবেন ক্লাস করে কেমন লাগলো। আর আমাদের রাত 9টায় আইসিটি ক্লাস শুরু হবে। যারা ভর্তি হতে চান আমাদের কোর্সে, তারা আমাকে ইনবক্স করবেন। যারা বাংলা কোর্সে ভর্তি হতে চান বা ইংলিশ কোর্সে ভর্তি হতে চান, 3টা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ আছে, অবশ্যই আমাকে ইনবক্স করবেন। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, বিকাশ আছে, নগদ আছে। হোয়াটসঅ্যাপে আপনারা প্রয়োজনে মেসেজ দিতে পারেন, অথবা বিকাশ নগদে টাকা পাঠিয়ে সরাসরি আমাদের আইডিতে ইনবক্স করতে পারেন, ঠিক আছে। আরেকটা বিষয় বলি ভাইয়া, অনেকেই বলেন যে ভাইয়া আইডিতে মেসেজ দিতে পারতেছে না। তাদের জন্য বলি যে আমার আইডিতে দেখবেন একটা স্টোরি দেওয়া থাকবে, বা হচ্ছে কোনো একটা স্টোরি দেওয়া থাকবে। সেই স্টোরির উপরে ক্লিক করলে ওই স্টোরির রিপ্লাই দিলে আপনি মেসেজ দিতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা আজকে একটু ব্যাকরণিক শব্দ শ্রেণীর অল্প কিছু অংশ নিয়ে আলোচনা করছি। আমরা সামনের দিন এই বিষয়গুলো নিয়ে কোর্সে আরও বিস্তারিত পড়বো, এবং কোর্সে আমরা আবারও বুঝিয়ে দেবো যে আমাদের সিলেবাসটা আসলে কেমন, ঠিক আছে। তো যারা ভর্তি হবেন, এই যে বিষয় বাংলা একটা কোর্স দেখেন 105 টাকা, বা ইংলিশ কোর্স 500 টাকা, বা আইসিটি কোর্স 500 টাকা, আপনারা যদি একটু নিজের কাছে প্রশ্ন করেন যে টাকা কিন্তু বেশি না, একটা কোর্স ফুল বই শেষ করতে শুধুমাত্র 500 টাকা লাগতেছে, যেখানে আপনি বাসায় যদি একটা টিচার নেন, হয়তো বা একটা বই শেষ করতে আপনার 4-5 মাস সময় লাগবে, সেখানে প্রায় ধরা যায় যে 2-2.5 হাজার করে টাকা যাবে। বা একটা কোচিংয়ে গেলে পরে সেখানে আপনাদের হচ্ছে দেখা যায় যে 1000 বা 1000 বা 1200 করে বেতন থাকে। তার মানে ওইখানকার থেকে আমরা অনলাইনে আপনাকে সব কিছু দিচ্ছি জাস্ট এই 500 টাকার মধ্যে, ঠিক আছে, বা বাংলা কোর্সে 100 টাকার মধ্যে। তাহলে এই জিনিসটা অবশ্যই অনেকটা ইফেক্টিভ। তো যদি কেউ টাকার চিন্তা করে মনে করেন যে ভাইয়া না কোর্স কিনবো না, থাক, ঠিক আছে, পরবর্তীতে দেখা যাবে, এই যে পরে দেখা যাবে করে এসএসসিতে অনেকে খারাপ রেজাল্ট করছে, এইচএসসিতে গিয়ে দেখবেন যে অনেক ভালো স্টুডেন্টও খারাপ রেজাল্ট করে। কেন? এই যে পরে দেখা যাবে, কারণ এইচএসসিতে তো বেশি সময় নাই, বেশি সময় পাবেন না ভাই। হ্যাঁ, তো এইচএসসিতে যদি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে চান, যদি একটা ভালো জায়গায় যেতে চান, এখন ভালো জায়গায় যাওয়া কিন্তু সহজ, তাই না? স্বাধীন বাংলাদেশ আছেন, তার মানে আপনাকে ভালোভাবে পড়াশোনা করলে ভালো জায়গায় যেতে পারবেন অবশ্যই। তাহলে এই জন্য আপনাকে অবশ্যই একদম ফার্স্ট থেকে প্রস্তুতি নিতে হবে। এই জন্যই কিন্তু আমি আপনাদের জন্য কোর্সটা একদম ফার্স্ট থেকে শুরু করতেছি, রানিং করতেছি। যারা ভর্তি হতে চান আমাদেরকে ইনবক্স করবেন, এবং যদি কারো 3টা কোর্সে একসাথে ভর্তি হতে একটু সমস্যা হয়ে যায়, সেই জন্য আমাদেরকে ইনবক্স করতে পারেন যে ভাই আমরা আপাতত এত দিচ্ছি, পরবর্তীতে আমি বাকি টাকা দেওয়ার চেষ্টা করব। তো এই বিষয়গুলো আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, কথা না বললে কোনো কিছু সমাধান হয় না, এবং আমরাও মানুষ, আমরা জানি যে সবার মধ্যে সমস্যা থাকতে পারে, এবং অর্থনৈতিক মন্দা অলরেডি বাংলাদেশে তৈরি হয়েছিল কিছু দিনের জন্য, আন্দোলনের জন্য, আপনারা জানেন। তো সেই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, এবং সবাইকে যাতে আমরা কোর্সে পাই সেই দিকটা আমরা খেয়াল রাখবো। তো আজকে আমরা এই পর্যন্ত আমাদের ক্লাসটা রাখতেছি। আসসালামু আলাইকুম।